প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এমিরিটাস অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ। কেমন আছেন স্যার? জি, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, রাতে থানসির পর আলীকদমে হামলা, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, ঋণ করে বিদেশি ঋণ শোধ করা হচ্ছে সিপিডি, ব্যাংক একীভূত নীতিমালার কিছু বিষয়ে উদ্বেগ প্রশ্ন। দৈনিক সমকালের শিরোনাম, রুমা থানসি থমথমে, রাতে থানায় হামলা গোলাগুলি, দুর্বল ব্যাংক স্বেচ্ছায় না এলে বাধ্যতামূলক একীভূতকরণ। যুগান্তরের শিরোনাম, ঈদ কেনাকাটায় কার্ড, সেলফি ন্যাপের সেবা এমএফএস থেকে বেশি। কালের কণ্ঠের শিরোনাম, ব্যাংক ম্যানেজার উদ্ধার, টাকা অস্ত্রের খোঁজে মেলেনি, 30 বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা, এখনও জব্দ 18 বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, রামপাল বিদ্যুৎ কেন্দ্র লুটপাটের চেষ্টা, কেএনএফকে দমনের সিদ্ধান্ত, র্যাবের মধ্যস্থতা, অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, থানসিতে গোলাগুলি, পাহাড়ে ভয়ঙ্কর কুকি চিন। খবরের কাগজের শিরোনাম, ব্যাংক ম্যানেজার উদ্ধার, থানসিতে গোলাগুলি, কম সামর্থ্য ধুম কেনাকাটায়। আমাদের সময় শিরোনাম, আক্রান্ত থানসি থানা, ব্যাপক গোলাগুলি, বিএনপি ভুলের চোরাবালিতে আটকে আছে ওবায়দুল কাদের বলেছেন, পাহাড়ে মাথা ব্যথা কেএনএফ। দেশ রূপান্তরের শিরোনাম, থানসি থানায় হামলা গোলাগুলি, স্বল্পমেয়াদী ঋণে দেশ বিপজ্জনক পথে। জয় দিনের শিরোনাম, অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার। সময়ের আলোর শিরোনাম, এবার থানায় হামলা। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, সরগরম সারা দেশ, উপজেলা নির্বাচন আসন্ন, অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার। আপনি শিরোনাম শুনলেন, শিরোনামগুলোতে খুব একটা আসার কথা নেই। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক একটু শঙ্কা রয়েছে। যেমন রাতে থানসির পর আলীকদমে হামলা, বিশেষ করে পার্বত্য এলাকায় যে ঘটনাটা ঘটছে সেটা তো আছেই, এবং একইভাবে নানা ধরনের খবর আছে। কি মনে হয় আপনার, ঈদের আগে এটা কি উপসর্গ দেখা দিল? ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। রমজান তো শেষের পথেই, সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আর কয়েকদিন পরে ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আরও কয়েকটা খবর যা দেখলাম, খারাপ খবরই তো বেশি। তো একটা স্বস্তির খবর হলো, অপহৃত ব্যাংক ম্যানেজার, তাকে এটা অবশ্যই তার জন্য, তার পরিবারের জন্য, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তার সবার জন্য ভালো খবর। এবং এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটা মানে বলবোই যে তার একটা বিশাল অর্জন, যে তারা তো দ্রুততম সময়ে 47 ঘন্টা পরে বোধহয় তাকে উদ্ধার করছে। এটাও তার জন্য একটা বিশাল অর্জন। তো খারাপ খবর হলো, তো আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে তো একটু খারাপই দেখা যাচ্ছে। ব্যাংক লুট পরপর 2 দিন হলো, আবার থানায় আক্রমণ। আরও দু একটা এক্সট্রা খবর, হয়তো হেডলাইন দেখলাম, রামপাল বিদ্যুৎ কেন্দ্রেও কিন্তু দুর্বৃত্তদের আক্রমণ করছে, তাই না? আরেকটা খবর দিলাম, এই কোনো একটা জায়গায় 60 লাখ টাকা লুট করছে, এরকম। আসলে ঠিক ঈদের আগে এই যে অবস্থাটা, এটা একটু অশনির সংকেতই তো বলবো, তাই না? মানুষ অস্থিরতা তৈরি করে, অস্থিরতা, মানুষের মধ্যে একটু ঈদের যে আনন্দ ফুর্তি, এটা অনেকটা ম্লান করার বোধহয় একটা ঝুঁকি কিন্তু রয়ে গেছে, তাই না? আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী বোধহয় খুব তৎপর, তারা আরো জোরসোরে অ্যাকশন নেওয়া দরকার। মানুষ তো অনেকে গ্রামে গঞ্জে যাচ্ছে, নারীর টানে গ্রামে ছুটে যাচ্ছে, ঈদ করবে, আনন্দ করবে, উৎসব করবে। এই অবস্থায় মানুষের মধ্যে কিছু জন্য কিন্তু আতঙ্কও তৈরি হয়ে গেছে আর কি। আমি মনে করি যে এটা প্রশাসন বোধহয় এ ব্যাপারে সচেতন, তাদের মধ্যে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে, এই ধরনের ঘটনা আর যেন একটিও না ঘটে। কারণ সাধারণ মানুষ তো শান্তিপ্রিয়, বিশেষ করে ঈদের আগে। একটা বিশাল, এটা আনন্দের, এটা উৎসবের সময় আমাদের, বিশেষ করে 1 মাস রমজানের পরে মুসলমানদের পবিত্র ধর্ম ইসলাম ধর্মের যে অন্যতম একটা ঈদ আনন্দ, এটা তো খুব জরুরি সবার জন্য। তা আমি আশা করি, বিশ্বাস করি আইন শৃঙ্খলা ব্যাপারে এই ব্যাপারে তৎপর হওয়া উচিত। আসলে অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আগেই বলেছি যে আজকে অনেক নেতিবাচক খবর আছে, কিন্তু পত্রপত্রিকার শিরোনামে নেতিবাচক পড়তে আমারও একটু কষ্ট লাগে খুব।
যেমন ধরেন বলা হচ্ছে যে ঋণ করে ঋণ শোধ করা হচ্ছে, পত্রপত্রিকার শিরোনাম। এবং রেহমান সোবান যেটা বলেছেন যে স্বল্পমেয়াদী ঋণ বাড়ছে, শ্রীলঙ্কা এ ফাঁদেই পড়েছিল। এই কথাটাও ইম্পর্ট্যান্ট, কারণ শ্রীলঙ্কার তো আমরা জানতাম একটা তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমাদেরও হয়ে গেছে, এবং আমাদের একটা ভয় ছিল যে আমাদের দেশ যেন এই শ্রীলঙ্কার মতো অবস্থা না হয়। হয়তো এটাতে অবশ্য অর্থনীতিবিদরা কিন্তু সেই সেই শ্রীলঙ্কাতে যখন ঘটনা ঘটে জি, জি, জি। তখন থেকেই তারা কিন্তু এই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করছে, সতর্কতা কথার জন্য তারা বলছেন। তো কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আমাদের দেশ কিন্তু এটা ওভারকাম করছে, শ্রীলঙ্কার অবস্থা কিন্তু আমাদের হয় নাই। তারপরেও ঝুঁকি রয়েছে, তারা তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো বলছে যে ঋণ আছে, আবার ঋণ করে ওই ঋণ শোধ করতেছে। তারা যেটা বলার চেষ্টা করছে, এক জায়গা থেকে আপনি ঋণ নিচ্ছেন, নিয়ে আরেক জায়গায় ঋণ পরিশোধ নিয়েই করছেন। ঋণ শোধ করছে আর কি, এক জায়গা থেকে নিচ্ছেন, এক জায়গায় শোধ করছেন। মানে এটা একটু তো আশঙ্কার জায়গা তৈরি করে। আশঙ্কা বা মানে শ্রীলঙ্কার যেহেতু একটা ওই মেঘ দেখলে সিঁদুরে মেঘ দেখলে একটা ভয় যে থাকে, এই কথাই তারা কিন্তু বারবার বলতে চাচ্ছেন। সবচেয়ে কথা, যেহেতু শ্রীলঙ্কার ঘটনা ঘটছিল, গভর্নমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। আমি মনে করি যে এটাও যেহেতু একটা সতর্কবার্তা, তারা হুঁশিয়ারি উচ্চারণ করছেন, এই ব্যাপারে বোধহয় গভর্নমেন্ট সতর্ক হওয়া উচিত। অবশ্যই। কেন আমরা ওই অবস্থা, শ্রীলঙ্কা তো আমরা খুব ভয়াবহ অবস্থা দেখছি, তাই না? তা আমাদের যেন এই অবস্থার তৈরি না হয় অর্থনীতি। তো ওই ব্যাপারে আমাদের অর্থনীতিবিদ যারা বলছেন বারবার, তারা তো ভালোর জন্য হয়তো হুঁশিয়ারি উচ্চারণ করছেন। তো আমার মনে হয় যে এই ব্যাপারে প্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এই ব্যাপারে সচেতন, তারা আশা করি কার্যকরী পদক্ষেপ নেবেন। আমরা তো কেউ চাই না যে শ্রীলঙ্কার যে দুর্যোগ আমরা তো মিডিয়াতে দেখছি, এই দুর্যোগের সম্মুখীন অবশ্যই সেটা আমরা চাই হতে না হয় আর কি। বিশ্ববিদ্যালয়ের যে মানে নামটা শুনলে বা এই একটা আলাদা একটা আদল তৈরি হয়, যে এখানে একটা বিশ্বাস, তারপরে সম্ভাবনা, সবকিছু তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তাই তো মানুষ এবং এখানে এই আজকে যে পত্রিকার শিরোনাম হয়েছে, ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অলরেডি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম বলে দিয়ে বলেছে যে এখানে ভর্তি না হতে। এবং দেখেন, বিশ্ববিদ্যালয়ে নেই বৈধ উপাচার্য, ভর্তিতে সতর্কতার কথা বলা হচ্ছে। এখনো জব্দ, মানে ব্যাংক হিসাব জব্দ করা আছে 18টি বিশ্ববিদ্যালয়ে। তাহলে এই বিশ্ববিদ্যালয় চলছে কেন? আপনার মতো প্রশ্ন তো আমারও। তো এমন না যে একদিনে, তো বছরের পর বছর তো চলছে, তাই না? এই প্রশ্ন তো আসলে আমারও। আমি আরেকটা পত্রিকাতে একটা হেডলাইন দেখলাম যে ইউজিসির নাকি তেমন কার্যকরী ক্ষমতাও নাই। তো জিনিসগুলো তো কেমন কন্ট্রাডিকশন হচ্ছে না? কন্ট্রাডিকশনই মনে হচ্ছে। কে কাকে নিয়ন্ত্রণ করবে? সবাই যদি যার যার নিজের মতো করে চলে, যেখানে মানুষ তৈরির কারিগর তো এখানে, কারণ বিশ্ববিদ্যালয় যারা পাশ করবে ভবিষ্যতে তো বড় 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 পোস্টে, বড় পজিশনে তারা রাজনীতিবিদ বলেন, প্রশাসনিক তাদের তো আনাগোনা থাকবে, থাকতেই হবে, নাহলে দেশ চলবে কেমনে? সেখানে যদি অনিয়ম অব্যবস্থা চলে, তাহলে তো এটা আরেকটা অশনির সংকেত। অর্থনীতির কথা যেমন বললেন, বিশেষ করে শিক্ষার ব্যাপারে এই ধরনের অশনির সংকেত, এটা কিন্তু কারো কাম্য নয় আসলে। আমার মনে হয় ইউজিসি বোধ হয় তারা যে হুঁশিয়ারি উচ্চারণ করছেন, তো কাগজে কলমেই যেন এই হুঁশিয়ারিটা না থাকে, কার্যকরী পদক্ষেপ তো নিতে হবে। বা তাদের তো আমি জানি না তাদের ক্ষমতা কতটুকু, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রায় অনেকগুলো তো ইচ্ছা মতো চলছে, এটা তো হইতে পারে না। এবং তাদের ব্যাংকও জব্দ, তাহলে চলে কিভাবে তাও তো জানি না। মানে আপনার 18টা বিশ্ববিদ্যালয়ের ব্যাংক জব্দ মানে হচ্ছে আপনি বৈধভাবে আপনি কাজ করছেন না, এটাই তো সেটাই। সেই জন্যই তারা জব্দ করছে, তাই না? তাই এই বৈধতা কিভাবে করা যায় তার জন্য বোধহয় জরুরি পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটা আরেকটা কিন্তু মানুষের জন্য আরেকটা উদ্বেগের ভোগান্তি, আর একটা ভোগান্তি প্লাস যারা গার্জিয়ান, পিতামাতা বা অভিভাবক যারা, তার তো ছেলেমেয়েরা ভর্তি করা, তারাও তো আরেক টেনশনে ভুগবে। অনেকে ভর্তি অনেকে করেও ফেলছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয় যাদের যারা বিভিন্ন সময় বলছে ভর্তি যেন না করে, যারা হয়ে আছে তারা কি করবে, তাদের বা কি হবে? এই জিনিসগুলো বোধহয় একটু চিন্তা ভাবনা করা দাবি রাখে, আমি মনে করি করা উচিত খুব জরুরি ভিত্তিতে, কারণ এইভাবে তো চলতে দেওয়া যাবে না। অবশ্যই। অনেক ধন্যবাদ স্যার। আর মাত্র, আপনি বলছিলেন আর মাত্র কয়েকদিন পর ঈদ, এবং এই ঈদে স্বাস্থ্য সচেতনতার একটা ব্যাপার আছে, তারপরে গরম, হিটস্ট্রোকের একটা ব্যাপার আছে। উত্তরবঙ্গ বা অন্যান্য জায়গায় কিন্তু প্রচন্ড গরম, আজকেও সতর্কতা জারি করা আছে, একটা বিভাগে অলরেডি সতর্কতা জারি করছে। সবকিছু মিলিয়ে এই আসন্ন ঈদে একটি স্বাস্থ্য সচেতনতা মানুষের কিভাবে কি করা, এই ব্যাপারে কিছু বলতে গেলে তো অনেকগুলো বলতে হয়। তো আমি দু একটা পয়েন্ট রাখি। একটার প্রধানত যাত্রাপথের যে ভোগান্তি, এটাও কিন্তু কম না, এটাও তো দেয় না। তারপর মানুষ এই যাত্রার যে কষ্ট, এটা কেউ কষ্ট মনে করে না। নারীর টানে গ্রামে যাবে, তো বাপ মা আত্মীয় স্বজন তার পুরোনো জায়গায় সে ফেরত যাবে, এটি চায়। তারপরও যাত্রাপথ যেন স্বস্তিদায়ক হয়,
যদিও অনেকটা এখনো পর্যন্ত ভোগান্তির তেমন খবর কিন্তু পাওয়া আসে যায়নি। নাই, পাওয়া যায়নি, তাই না? আশা করি স্বস্তিদায়ক হবে। সুতরাং এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আর বাড়িতে গিয়েও যে কদিন তারা থাকবেন তারা যেন সতর্ক থাকেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই তো 1 মাস রোজা, তারপর ঈদের দিন থেকে শুরু হবে কিন্তু খাওয়া দাওয়া। সকাল তো খাওয়া দাওয়াতেই শুরু হবে। সবাই যেন এই ব্যাপারেও সতর্ক। একটা মাসে অভ্যাস একরকম ছিল, কারণ 11 মাস থেকে একরকম, রোজার মধ্যে কিন্তু আবার অন্যরকম। ইফতারি, রাতের খাওয়া, সেহরি খাওয়া, একটা ডিসিপ্লিন লাইফ চলে। আবার ঈদের পর থেকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারে সবাই একটু সতর্ক থাকবেন। খাওয়া দাওয়া স্বাধীনতা পাওয়ার সাথে সাথে যেন একেবারে অতিরিক্ত খাওয়ার শুরু না হয়। অতিভুজ না করে ফেলেন, তাই না? খাওয়া খেতে পারবেন, একবারে নিষেধ না। যারা ইয়াং, তরুণ, রোগ ব্যাধি নাই তারা তো হয়তো খেতে পারবেন, সেখানে পরিমাণটা যেন অবশ্যই বজায় থাকেন। অতি খেয়ে, বেশি খেয়ে, কারণ স্টমাকের তো ক্যাপাসিটি আছে, বেশি খেলে তোমার বমি করা, পাতলা পায়খানা, বদহজম এইসব যেন না হয়। মানে বেশি খেয়ে রুগী না হন। মানুষ বলে না, না খায় কেউ মরে না, খায় দেয় মরে। তাই না? এটা যেন না হয়। বিশেষ করে যারা বয়স্ক, যারা রুগী, কিডনি রুগী, হার্টের রুগী, লিভারের রুগী, স্ট্রোকের রুগী, এই ধরনের তো অনেক রুগী আছে, উচ্চ রক্তচাপের রুগী, ডায়াবেটিসের রুগী, তাদের তো একটু খাওয়া দাওয়া রহস্যই খেতে হবে। খাওয়া দাওয়া তো একটা নিজের ঘরেও খায়, আবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের দাওয়াতও কিন্তু পাওয়া যায়। আবার ঘুরে ঘুরে মানে কি বলবো, বিভিন্ন জায়গায় খাওয়া হয়েই যায়। অনুরোধ বলে সামাজিকতা পালন, বা এটা আমাদের সংস্কৃতির অংশ, যে এটা আমাদের করতে, আমি না করছি না, কিন্তু একটু রয়েছে সাবধানের জন্য খান। কিন্তু ঘুরে ঘুরেও তো বাচ্চা ফ্যামিলি শো, ওই চিড়িয়াখানায় যাবে, রিসোর্টে যাবে, রেস্টুরেন্টে যাবে, এই এরকম ঘটনাও কিন্তু ঘটবে। রোগ বালাইয়ের ক্ষেত্রে স্যার না, এইভাবে সতর্ক থাকতে হবে। যারা রোগ বলতে একদিনই এদের মধ্যে না, যেটা বলেন যে ওভার ইটিংয়ের জন্য বদহজম থেকে শুরু করে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক, এগুলো তো হতেই পারে। বিশেষ করে যারা ধরেন ডায়াবেটিস রোগী, তারাও তো পরিমিতি বজায় রাখবেন। হার্টের রোগী, প্রেশার রোগী, প্রেশার রোগী বেশি খেলে আবার প্রেশার বাইরে আবার স্ট্রোক করে দৌড়ায় হাসপাতালে না যায়। প্রত্যেকবার ঈদের সময় বা ঈদের দিনে হার্টে কিন্তু ওই হসপিটালের রুগীও কিন্তু বেড়ে যায়। সুতরাং এই ব্যাপারে একটু সবাই যেন সতর্ক থাকেন। আরেকটা কথা বলি, বিশেষ করে যারা গ্রামে যাবেন, শহর থেকে হঠাৎ করে পোলাপান বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চাদের দিকে একটু বেশি নজর দেওয়া। প্রত্যেকবার পরের দিনই পত্রিকায় দেখে ওই ঘুরতে গিয়ে ডুবে মারা যায়, পুকুরে ডুবে মারা গেছে, পুকুরে ডুবে, ডুবায়, নদী নালায় ডুবে মারা যায়। আরেকটা খবর, খারাপ খবর প্রায় আসে, অনেক জায়গায় সাপে কাটার রোগীও কিন্তু আসে। এটা আমি প্রত্যেকবারই বলি। এই ব্যাপারে যারা বিশেষ করে অভিভাবকরা বাচ্চাদেরকে নজর রাখবেন, যেখানে সেখানে দৌড়াদৌড়ি না। বাচ্চারা শহর থেকে গেছে তো একটু আনন্দ ফুর্তি বেশিই করে, ওই নদীতে নেমে বা পুকুরে নেবে, ডুবাই নেবে, সাঁতার কাটে বা একটু আনন্দ ফুর্তি, এখানে যেন একটু ঝুঁকির মধ্যে তাদের ফেলে না দেওয়া হয়। এটাও যেন সবাই একটু সতর্ক থাকেন। আরেকটা কথা আপনি বলছেন যে গরমের কথা, এবার কিন্তু গরমটা অনেক বেশি, প্রচুর গরম। হঠাৎ করে চৈত্র মাস তো এটা স্বাভাবিক অবশ্য গরম, তো গরমের মধ্যে কিন্তু অনেক রকমের সমস্যা হয়। যেমন গরমের যদি কেউ ঘোরাফেরা করে বেড়ায়, বডি তো পানি বের হয়ে যায়, পানি বের হলে কিন্তু সল্ট বের হয়ে যায়, তাতে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, এটা ঝুঁকি হতে পারে। কিন্তু পানি শূন্যতা হয়ে প্রেশার কমে যায়, পালস কমে যায়, প্রস্রাব কমে যায়, মাথা ঘোরায়, ভূমিকরণের অজ্ঞান হয়ে যায়। সবচেয়ে ডেঞ্জারাস হলো যারা অনেক সময় বাধ্য হয়তো অনেক লোকে বাইরে যেতেই হবে কাজকর্মে, যারা শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী বা রিক্সাওয়ালা, বা যারা অনেক তো রাস্তার ধারে মানুষ, ওই যে ইট ভাঙে, পাথর রেল ভাঙে, অনেকক্ষণ যারা এই রোদের মধ্যে ঘেমে কয়েক ঘন্টার পর ঘন্টা কাজ করে, প্রচণ্ড এক সময় তার শরীরে ঘামও বন্ধ হয়ে যায়, টেম্পারেচার 4-5 উঠে যায়, তো রোগীর মাথা ঘোরা, বমি, দুর্বল, একসময় কিন্তু অজ্ঞান হয়ে যায়। এটাকে বলে হিট স্ট্রোক। এটা কিন্তু মোর ডেঞ্জারাস। সাথে সাথে সময়ের মধ্যে চিকিৎসা যদি না নেওয়া যায় তাহলে কিন্তু মারাও যেতে পারে। হিট স্ট্রোকের চিকিৎসা কি স্যার? চিকিৎসা আছে, তাদেরকে হসপিটাল নিতে হবে। প্রথম কথা হচ্ছে গরম থেকে ছায়াযুক্ত স্থানে আনতে হবে, যদি সম্ভব হয় আশেপাশে রুম থাকে, যদি ওই এসি থাকে দিতে পারেন, ফ্যান দেওয়া যেতে পারে, অন্তত পাখা দিয়ে বাতাস করতে হবে, গাগুলো মুছে দিতে হবে। তারপরে যদি অজ্ঞান হয়ে যায় তবে তো হাসপাতাল, তার চিকিৎসা আছে, কিন্তু সে সুযোগ তো থাকতে হবে। সব জায়গাতে সুযোগ নাই। মূল কথাটা হলো জনগণের একটা কথা, আপনারা যারা অযথা আপনাদের বাইরে ঘোরাফেরা করেন না, রোদে যাবেন না, বিশেষ করে যারা বয়স্ক তারাও দৌড়াদৌড়ি, বিশেষ করে ছোটো বাচ্চা দৌড়াদৌড়ি লাফালাফি করবে, অনেকক্ষণ যেন এক নাগারে রোদে না থাকে, সেটা না করে। আর বিশেষ করে যাদের বাধ্য রোদে কাজ করতে হয়, শ্রমিক শ্রেণী বা যারা, কিছুক্ষণ পর অন্তত কয়েক মিনিটের জন্য একটু ছায়াযুক্ত স্থানে যেন থাকে, সেটাও একটা দরকার। 2 নম্বর হলো লিকুইড খেতে হয়, বেশি পানি বেশি খেতে হয়। পানির মধ্যে, কারণ শরীর তো লবণ বের হয়ে যায়, একটু লবণ মিশ্রিত পানি খেলে কিন্তু ভালো হয়। অনেকে ওর স্যালাইন খেতে পারেন, এটাও কিন্তু জরুরি সবার জন্য। আর বাইরে যারা ঘোরাফেরা করেন, বেড়ান, কাপড় চোপড় জন্য একটু সুতি পরেন এবং লুজ পরা। টাইট কাপড় চোপড় পরলে তাহলে হিট কিন্তু বেরোতে পারবে না, সেটাও কিন্তু একটা প্রবলেম হয়। ইভেন যারা যে ইন্ডাস্ট্রিতে কাজ করে খুব গরমের মধ্যে, তাদের জন্য কিন্তু এটা ঝুঁকির ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ হতেও পারে। অনেক ধন্যবাদ। সুতরাং এই ব্যাপারে সবাই যেন সতর্ক থাকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে একটি খুব দুঃখজনক সংবাদ, ছোট্ট করে এক জায়গায় একটা পত্রিকায় শিরোনাম হয়েছে, 2 বাসের চাপায় নিভল 8 বছরের শিশুর প্রাণ। আমি এই আলোচনাটা কেন করছি, এই বাচ্চাটি বই বিক্রি করত।
এবং সে দুটি বাসের মাঝখানে পড়ে চাপায় এমনভাবে শিশুটার Spot death, আপনি চিন্তা মারাই করেন গেছে। শিশুটার শরীরটা কতটুকু, সেই শিশু চ্যাপ্টা হয়ে বাসে দুটা চ্যাপ্টা হয়ে শিশুটা মারা গেছে। মানে এই যে দৌড় প্রতিযোগিতা বাস বাস এবং পরিবহনের মধ্যে, এইটা কেন কমে না? প্রথম কথা হলো যে দুঃখজনক খবরটা হলে শুনতেও তো খারাপ লাগে। জি, জি। ঈদের মধ্যে তার আগে আমি না, আপনি একটা চিন্তা কথা- করেন যে বাচ্চাটা বই বিক্রি করে, মানে বাস সে দুইটা প্রতিযোগিতা বাসের করছে। চাপার মধ্যে ওর শরীরটা কতটুকু বলেন, তার সে মানে চাপায় বাসগুলো- মারা গেল। বাসগুলো কত কত চেপে গেছে তারা। জি 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 জি। শুধু তাই না, তার আগে একটা কথা বলি, ঈদের মধ্যে যেহেতু সবাই বাড়ি যাচ্ছে, প্রত্যেকবার ঈদের পরের দিন যখন পত্রিকা বা মিডিয়া দেখি বা টিভি দেখবো, অ্যাক্সিডেন্টের মাত্রা কিন্তু আমরা ভয়ানক দেখি। এই যে বাসের কথা বললেন, ইভেন মোটরসাইকেল, জি, জি। প্রচুর অ্যাক্সিডেন্ট কিন্তু হয়। আমি সবাইকে আবারও অনুরোধ করব, হুঁশিয়ারি উচ্চারণ করছে, আপনারা যেন সবাই এই যে প্রতিযোগিতা কে কার আগে যাবে দৌড়বে বাসগুলা, এই ব্যাপারে যেন সবাই একটু সতর্ক থাকেন। আপনি তো নিজের একা জীবন, এই বাসের মধ্যে কতগুলো লোক, এই লোকগুলোর জীবনও তো আপনার হাতে জিম্মি। অবশ্যই। এই ব্যাপারে যেন সবাই একটু সতর্ক থাকেন, কারণ এটা তো দুঃখজনক। আমরা তো একটাই পত্রিকা আছে, এরকম ঘটনা তো ডেইলি শুনি, দু একটা করে ঘটতেই আছে। এটা যেন না হয়। একে তো হলো ভিড়, বাসের মধ্যে হয়তো ঠেলাঠেলি এসব হবে, তারপর প্রতিযোগিতা করে অযথা, যেটা অ্যাভয়েড করা সম্ভব। যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়েই যায়, তাহলে তো মানুষের জীবনের এত আনন্দ করতে ফুর্তি করতে যাবে, মানে তার জীবনটা ঈদের যে ফুর্তি আনন্দ, এটা না হয় একটা বিষাদময় হয়ে গেল। যারা তো মারা গেলে তো চলেই গেল, আর যারা বেঁচে থাকে তারাও তো অনেক অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে রাখে, কত রকমের অসুবিধা হয়। এই ব্যাপারটাও যেন সবাই, বিশেষ করে গাড়ির বিভিন্ন রকমের গাড়ির চালক যারা আছেন, তারা যেন একটু খেয়াল রাখেন যে আপনি যে গাড়ি চালাচ্ছেন বা ড্রাইভার ভাই যারা আছেন, আপনার হাতে কিন্তু একটা বাসে কত লোক থাকে, তারা যেন আপনার হাতে জিম্মি না হয়, এই ব্যাপারটা সতর্ক থাকেন। আরেকটা হলো রাতেও গাড়ি চালাচ্ছে। জি জি। রাতে অনেকে তো শুনি ঘুমের মধ্যে ঘুমায় পরে গাড়ি চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারাও একটু সতর্ক থাকেন। প্রয়োজনে যারা গাড়ি চালায়, ইভেন যে অন্যান্য যারা মাইক্রোবাস টাস চালায়, একটু রাস্তায় মাঝে মধ্যে ড্রাইভারকে একটু যারা থাকেন, চাটা একটু খাওয়ান, কিছু খাওয়া দাওয়া করায় দেন, যেন ওর ঘুম না হয়। ঘুমের মধ্যে তো প্রায় তো শুনি এরকম অ্যাক্সিডেন্ট ঘটেই যায়। প্রত্যেকবার ঈদের পরে এই ঘটনাটা ঘটে, এই যেন আমাদের আর শুনতে না হয়, এই ব্যাপারে যেন সবাই অনেক একটু ধন্যবাদ সতর্ক স্যার থাকেন। আপনাকে। একেবারে 1 মিনিট একটু শুনতে চাই। যেমন ঈদে বাড়ি গেলে, যেমন বা নারীর টানে আমরা ঈদে বাড়ি যাই, তো সেটা হয় যে বাড়িতে যাওয়ার পরে বা এলাকার যে গরিব দুঃখী মানুষ আছে তাদের সাথে দেখা করা বা তাদেরকে সহায়তা করা, এই অবস্থাটা এখন কেমন মনে হয়? এখন অনেকেই করছে, অনেকেই করে না। তবে সবার প্রতি এটা, সবাই তো আমরা মানুষ, মানবিকতার দিক বিবেচনা করে, বা যারাই নারীর টানে যাবেন তারই তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সবার জন্য যার যার মানে অধিকাংশ সামর্থ্য। কেন বললাম যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবটা এমন পড়েছে, এটা বোধহয় এমনও কমে শুনি গেছে। যে বাড়িতে যাওয়ার পরে সবাই ওই মোবাইলেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই থাকেন। মোবাইল, সব টিভি, বিভিন্ন রকমের বিনোদনমূলক অনুষ্ঠান হবে। সবচেয়ে বড় কথা, সবার জন্য একটু অনুরোধ রইল, আপনার যে যার সামর্থ্য অনুযায়ী গ্রামের অসহায় মানুষদের, বিশেষ করে এই একটু সময় help করেন। একটু যদি সাহায্য সহযোগিতা, তাদের খাওয়া দাওয়া চলাবে, তাহলে তো মানুষ অনেক ঈদটা যেন ধন্যবাদ। সবার জন্য আনন্দময় হয়, এর জন্য যে অনেক যতটুকু ধন্যবাদ পারেন স্যার, অনেক আপনারা একটু ধন্যবাদ। সহযোগিতাও করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।